হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে যেটি শুধু সিকুয়েল নয়, বরং প্রথম পর্বের সব প্রশ্নের জবাব খুঁজে বের করার এক ভয়ঙ্কর যাত্রা। ভার্স লেভেল 2 এই সিনেমাটা শুরু হয় এক অদ্ভুত অন্ধকার অধ্যায় দিয়ে। মনে আছে তো, গল্পের আগে যারা বেঁচে গিয়েছিল তারা ভেবেছিল সবকিছু শেষ, কিন্তু বাস্তবে সবকিছু শুরুই তো এখন। প্রতিটি মুহূর্ত এখানে রয়েছে আতঙ্ক, রহস্য আর অদৃশ্য এক শক্তির খেলা, এক অচেনা জগৎ যেখানে বিশ্বাস আর প্রতারণার সীমারেখা মুছে যায়। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে যান, কারণ আজকে আমরা খুলে বলবো ভার্স লেভেল 2 এর ভয়ঙ্কর সব গোপন অধ্যায়, আর জানবো আসলে কে বাঁচবে আর কে হারিয়ে যাবে চিরকালের জন্য। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ছবির শুরুতেই একটি বালিকাকে দেখতে পাই যে বিদ্যালয়ের সমস্ত মেয়েরা বাস থেকে নেমে ক্লাসে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই টিফিনের সময় সব শিক্ষার্থীরা খাবার খাচ্ছে। খাবার খাওয়ার পর তারা সবাই হঠাৎ করে সম্মোহিত হয়ে যায়। এর মানে হলো প্রথম সিনেমার মতো এখানেও কেউ খাবারের মাধ্যমে তাদের উপর বশীকরণ করেছে। এই সময়ে সেই ক্যান্টিনে একজন লোক আসে, যদিও তার মুখ তখনও দেখানো হয়নি। এরপর সে 10 জন মেয়েকে বারান্দার ছাদে যেতে বলে। তার উপরে গেলে তাদের মধ্যে একজন লাফ দেয়। শিক্ষকরা যখন তাদের বাঁচাতে এগিয়ে আসেন তখন ওই লোকটি মেয়েদের নির্দেশ দেয়, যদি কেউ তোমাদের কাছে আসে তাহলে তোমরা লাফ দেবে। মেয়েরা বারবার একই কথা বলতে থাকে, আমাদের কাছে কেউ আসবেন না, নয়তো আমরা লাফ দেব। শিক্ষকরা তাদের বোঝানোর চেষ্টা করেন যে তারা কেন একজন অজানা ব্যক্তির কথা শুনছে, কারণ শিক্ষকরা বুঝতে পারছিলেন না যে মেয়েদের সম্মোহিত করা হয়েছে। এরপর একজন নিরাপত্তারক্ষী একটি মেয়েকে ধরে ফেলার চেষ্টা করেন, কিন্তু যেহেতু নির্দেশ ছিল কেউ কাছে এলেই লাফ দিতে হবে, তাই মেয়েটি ছাদ থেকে লাফ দেয়। এরপর একে একে 10 জন মেয়েই লাফ দেয়। 12 বছর পর দৃশ্যপট পাল্টে যায়। আমরা দেখতে পাই অথর্ব তার মেয়ে আর্যের যত্ন নিচ্ছেন। 12 বছর ধরে অথর্ব আর্যকে দেখাশোনা করছেন এবং প্রতাপকে বন্দি করে রেখেছেন। আর্য এখনো সম্মোহনী অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেনি এবং অদ্ভুতভাবে হাসছে। এর মানে হলো সে 12 বছর ধরে সম্মোহনী পর্যায়ে রয়েছে। এরপর আমরা দেখি অথর্ব খবর দেখছেন। খবরের চ্যানেলে ওই বিদ্যালয়ের ঘটনাটি দেখানো হচ্ছে। অথর্ব বুঝতে পারেন যে এই মেয়েদেরও সম্মোহিত করা হয়েছে। সে সঙ্গে সঙ্গে প্রতাপের কাছে ছুটে যায়। আমরা দেখি প্রতাপের দাড়ি গোঁফ অনেক বেড়ে গেছে, তার শারীরিক অবস্থাও খুবই খারাপ। অথর্ব তাকে জিজ্ঞেস করে, তোমার মতো এই বিদ্যা আর কে জানে? এই কথা শুনে প্রতাপ হাসতে থাকে। এরপর অথর্ব কিছু একটা মনে করে একটি শপিং মল থেকে কিছু জিনিসপত্র অর্ডার করে তার বাড়িতে নিয়ে আসে। এর ভেতরে কি আছে তা পরে জানা যাবে। এরপর আমরা দেখি পুলিশ স্কুলে এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু সম্মোহিত হওয়া মেয়েরা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। তার নির্দেশ পেয়েছিল যে পুলিশকে কোনো রকম তথ্য দেওয়া যাবে না। তবে একটি মেয়ে শুধু একটি কথাই বলেছিল, তার কোনো প্রশ্নের উত্তর দেয়নি। এরপর সেই লোকটি আবার ফিরে এসে সব মেয়েকে বলে, আমি পুলিশকে বার্তা দিয়ে দিয়েছি, এখন তোমরা তোমাদের কাজ করতে পারো। এই কথা শোনার পর হঠাৎ অর্ধেক মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা সম্পূর্ণ পাগলের মতো হয়ে যায় এবং যে তাদের সামনে আসে তাকেই মারতে শুরু করে। তারা নিজেদের বাবা মাকেও চিনতে পারছিল না। অর্ধেক মেয়ে তাদের বাবাকে ধাক্কা দিয়ে সামনে এগোতে শুরু করে এবং পথচারীদেরও আক্রমণ করে। তারা অনেক মানুষকে হত্যা করে, যার ফলে চারদিকে সন্ত্রাস ছড়িয়ে পড়ে। তখন সেখানে উপস্থিত ইন্সপেক্টর ওই মেয়েগুলোকে দ্রুত ধরে আনার নির্দেশ দেন। ততক্ষণে রাত হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই অথর্ব সেই স্কুলে এসে একজন সম্মোহিত মেয়েকে জিজ্ঞেস করে, আমি জানি প্রতাপ কোথায় আছে, কিন্তু যে কাকা তোমাকে এসব বলতে বলেছিল সে কোথায়? অর্থাৎ সে মূলত জানতে চায় যে বশীকরণকারী লোকটি কে। মেয়েটি কোনো উত্তর দেয় না। তখন পুলিশ এবং শিক্ষকরা অথর্বকে অনুরোধ করে যে সে যেন প্রতাপকে তাদের কাছে দেয়, যাতে বশীকরণকারী এই কাজ বন্ধ করে। কিন্তু অথর্ব জানতো যে বশীকরণকারী প্রতাপের কথা শুনবে না। অথর্ব তখন বলে, আগে আমাকে সেই লোকটির সঙ্গে দেখা করতে হবে। সাধারণ মানুষরা এই ব্যাপারটা বুঝছিল না। তখন অথর্ব তাদের জানায় যে বশীকরণকারী নিশ্চয়ই ওই মেয়েদের বাবা মায়ের ভিড়ের মধ্যেই লুকিয়ে আছে।
অবশেষে সেই লোকটি সবার সামনে বেরিয়ে আসে এবং অথর্বকে দেখে হাসতে শুরু করে। সে অথর্বকে বলে, তুমি ঠিকই বলেছ। এরপর বশীকরণকারী লোকটি অথর্বকে জানায় যে সে তার সঙ্গে কথা বলতে চায় এবং জানতে চায় তার বড় ভাই অর্থাৎ প্রতাপ কোথায় আছে। অথর্ব উত্তর দেয়, সে আমার কাছেই আছে। প্রতাপ 12 বছর ধরে মরতে বসেছে। এই নিয়ে তারা যখন কথা বলছিল তখনই একজন পুলিশ সদস্য বশীকরণকারী লোকটিকে লক্ষ্য করে গুলি চালায়। তখনই সেই লোকটি একজন মেয়েকে তার দিকে এগিয়ে দেয়। এরপর মেয়েটি সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরকে অনেকবার ছুরিকাঘাত করে, কারণ তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কেউ যদি তার উপর আক্রমণ করে তবে এই মেয়েটি তাকে আক্রমণ করবে এবং এরপর নিজেকেও হত্যা করবে। যেমনটা আমরা জানি, এই সম্মোহিত লোকেরা তাদের নির্দেশ পালন করতে বাধ্য। এরপর বশীকরণকারী, যাকে এখন আমি প্রতাপের ছোট ভাই বলবো, সবাইকে উদ্দেশ্য করে বলে যে তোমাদের মধ্যে একজন একটি মেয়েকে নিয়ে আসো। মেয়েটির হাতে 3 থেকে 4 বার কেটে দাও এবং যদি কেউ তাকে বাঁচাতে আসে তবে তাকেও মেরে ফেলবে। এবং খুব দুঃখজনকভাবে সেটাই ঘটে। এরপর একজন পুলিশ সদস্যের হাতে থাকা বন্দুকটি একটি মেয়েকে দেওয়া হয় এবং তাকে বলা হয়, সবাইকে বাইরে যেতে বলো, আমি অথর্বের সাথে কথা বলতে চাই। যে বাইরে যাবে না তাকে গুলি করে মেরে ফেলবে। প্রথমেই তোমার বাবা মাকে দিয়ে শুরু করবে। এবং ঠিক সেটাই হয়। মেয়েটি সবাইকে 2 বার বাইরে যেতে বলে। এরপর সে তার মা বাবাকে গুলি করে হত্যা করে। এরপর সে আরো অনেকে মানুষকে হত্যা করে। তখন সেখান থেকে মানুষজন ভয়ে ছুটতে শুরু করে। ঘটনাস্থলে শুধু সেই সব মেয়েরাই ছিল যারা বশীকরণের প্রভাবে ছিল। এখানে আরো একটি দৃশ্য ছিল যাকে অত্যন্ত বিপজ্জনক বলা যেতে পারে। এই দৃশ্যে যা ঘটেছে তা সত্যিই হৃদয় বিদারক। একটি মেয়ে হাঁচির মতো অনুভব করছিল। সে হাঁচি দিলে প্রতাপের ছোট ভাই তাকে জিজ্ঞেস করে, তুমি হাঁচি দিলে কেন? তোমাকে শ্বাস বন্ধ করতে বলা হয়েছিল। এরপরে সে মেয়েটি শ্বাস বন্ধ করে দেয় এবং প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর শকে মারা যায়। এই দৃশ্যটি প্রেক্ষাগৃহে দেখলে আপনি এর ভয়াবহতা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। এরপর আমরা দেখি প্রতাপের ছোট ভাই অথর্বকে বলে, আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে যাও, নইলে আমি এক এক করে এই মেয়েদের মেরে ফেলবো। অথর্ব তখন উত্তর দেয়, এতে আমার কিছু যায় আসে না। আমি এই মেয়েদের চিনিও না, আর ওরা আমার আত্মীয় নয়। তাই এদের মেরে ফেললে আমার কিছুই হবে না। আর তুমি যদি মনে করো যে আমি বাইরে গেলে এখানকার বাবা মায়েরা আমাকে মেরে ফেলবে, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি 12 বছর ধরে মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এর অর্থ হলো অথর্ব এখন মরার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। প্রতাপের ছোট ভাই এটা বুঝতে পারে যে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তখন অথর্ব একটি শর্ত দেয়। সে বলে, আমি এক শর্তে তোমার সঙ্গে যাব। আমার মেয়ে অর্থাৎ আর্য 12 বছর ধরে বশীকরণের অধীনে আছে। তুমি তাকে বশীকরণ থেকে মুক্তি করবে। শুরুতে প্রতাপের ছোট ভাই এই শর্ত মানতে রাজি হয় না, কিন্তু যখন প্রতাপের ছোট ভাই দেখে তার আসলে আর কোনো উপায় নেই, তখন সে রাজি হয়ে যায়। এরপর সে পুলিশ ও শিক্ষকদের 2টি স্কুল বাসের ব্যবস্থা করতে বলে। সে তাদের সতর্ক করে বলে, কেউ আমাদের পেছু নেবে না, নয়তো কি হবে তোমরা ভালোই করেই জানো। যেমনটা সে চেয়েছিল ঠিক সেটাই ঘটে। 2টি বাসের ব্যবস্থা করা হয় এবং সে বশীকরণের শিকার হওয়া সব মেয়েদের নিয়ে সেখানে আসে। তারা বাসে ওঠে এবং বাসের ভেতরে তাদের মধ্যে কিছু কথোপকথন হয়, যা আমি আপনাদের পরে জানাবো। এর আগে আমরা একটি বিষয় লক্ষ্য করি যে মেয়েরা আগে থেকে সেখানে উপস্থিত ছিল এবং মানুষকে মারছিল। প্রতাপের ছোট ভাই তাদের মধ্যে থেকে একজনকে ডেকে বাসে এসে বসতে বলে, কিন্তু মেয়েটি তার দিকে অদ্ভুতভাবে তাকায় এবং কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। এর মানে হলো সে প্রতাপের ছোট ভাইয়ের কথা শোনে না। এই বিষয়টি আমরা পরে আলোচনা করব। এরপর আমরা প্রতাপের ছোট ভাই এবং অথর্বের মধ্যে কিছু কথোপকথন দেখি। এখানে আমরা জানতে পারি যে কেন প্রতাপের ছোট ভাই এত বছর ধরে তার ভাইকে খুঁজতে আসেনি। আমরা জানতে পারি যে সে গত 6 বছর ধরে কোনো সিদ্ধি অর্জনের জন্য গিয়েছিল। প্রথম 6 বছর সে অপেক্ষা করছিল, কারণ তার ভাই সিদ্ধি অর্জনের জন্য প্রায় 3 বছর পর্যন্ত নিখোঁজ হয়ে যেতেন এবং এই সময়ে তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকতো না। কিন্তু প্রতাপের ছোট ভাইয়ের মনে সন্দেহ হয় যে তার ভাই এত বছর ধরে কোথায় নিখোঁজ হয়ে গেলেন। এই ভেবে সে পরের 2-3 বছর প্রতাপকে খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে এই কঠোর পদক্ষেপ নেয় কারণ সে প্রতাপকে বাঁচানোর পাশাপাশি তার কাছ থেকে কিছু জ্ঞানও অর্জন করতে চায়। প্রতাপের ছোট ভাই জানায় যে সেই জ্ঞান শুধু প্রতাপই জানে। সে নিজে যদি সেই জ্ঞান অর্জন করতে চায় তাহলে অনেক বছর লেগে যাবে, কিন্তু প্রতাপ সেই জ্ঞান জানে, তাই সে সহজেই তার ছোট ভাইকে শিখিয়ে দিতে পারে।
এরপর তারা বাড়িতে পৌঁছায়। সবার আগে অথর প্রতাপের ছোট ভাইকে বলে যে সে যেন তার মেয়েকে সুস্থ করে দেয়, কিন্তু প্রতাপের ছোট ভাই বলে না, আগে আমি আমার ভাইকে দেখতে চাই। তখন অথর প্রতাপের ছোট ভাইকে বেসমেন্টে নিয়ে যায়। সেখানে প্রতাপের খুব খারাপ অবস্থা দেখে সে রেগে যায়। সে অথরকে বলে, আমার ভাইকে তুমি এভাবে কেন রেখেছো? তখনও সে জানে না যে প্রতাপ অচেতন হয়ে পড়ায় তার জিভ কেটে গিয়েছিল। সে আরো জানতে পারে যে অথর প্রতাপকে বেঁধে রেখেছে। এখন এই লোকটি চাইলে মেয়েদের ব্যবহার করে প্রতাপকে মুক্ত করে নিয়ে যেতে পারত, কিন্তু সে তা করে না। সে নিজেই বলে, আমি এসব করব না। এখানেই আমরা জানতে পারি যে অথর্বের একটি ব্যাকআপ প্ল্যান রয়েছে, যা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই বলবো। এরপর প্রতাপের ছোট ভাই অথর্বকে বলে আর্যকে নিচে নিয়ে আসুন। অথর্ব যখন আর্যকে নিচে নিয়ে আসে তখন প্রতাপের ছোট ভাই তাকে জিজ্ঞেস করে, আপনার কি প্রতাপের কাছে কোনো ঋণ বাকি আছে? অথর্ব প্রথমে অস্বীকার করে, কারণ সে প্রতাপকে চিনত না। কিন্তু হঠাৎ তার মনে পড়ে যে প্রতাপ যখন তার প্রথম সঙ্গ দেখা হয়েছিল তখন তার একসঙ্গে চা খেয়েছিল এবং প্রতাপ তাকে চায়ের জন্য টাকা দিয়েছিল। প্রতাপের ছোট ভাই তখন অথর্বকে বলে, প্রতাপকে 10 টাকা দিন। এরপর তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে এই বশীকরণ মাত্র 6 থেকে 4 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। এটা এত বছর স্থায়ী হয় না। বশীকরণ তখনই কাজ করে যখন বশীকরণকারী আশেপাশে থাকে, অন্যথায় বশীকরণ প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে ব্যর্থ হয়ে যায়। এরপর অথর প্রতাপকে 10 টাকা দেয়। প্রতাপ সঙ্গে সঙ্গে তার জ্ঞান ফিরে পায়, আর পরের মুহূর্তেই আমরা দেখতে পাই আর্যও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। কারণ 12 বছর ধরে সম্মোহিত থাকার কারণে আর্য তাৎক্ষণিকভাবে সুস্থ হয়নি, কিন্তু 10 থেকে 15 মিনিট পর সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে এবং অথর্বকে চিনতে পারে। সে বাবা বলার চেষ্টা করছিল। প্রতাপকে দেখে সে জোরে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে অথর্ব তাকে বাইরে নিয়ে আসে। এদিকে প্রতাপের ছোট ভাই প্রতাপের মুখের বাঁধন খুলতে শুরু করে এবং জানতে পারে যে অথর্ব প্রতাপের জিভ কেটে দিয়েছে। এই কথা শুনে সে আরো রেগে যায় এবং অথর্বকে মারতে থাকে। সে বলে, তুমি আমার 10 বছরের পরিশ্রম নষ্ট করে দিয়েছো। এখন আমি কিভাবে আমার বড় ভাইয়ের কাছ থেকে জ্ঞান অর্জন করব? তখন অথর্ব তাকে বলে, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, তাই তুমি আমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি আমার মেয়েকে স্পর্শ করো তাহলে তুমি চলে গেলে। এই কথা শুনে প্রতাপের ছোট ভাই অথর্বের উপর পা রাখে। তখন অথর্ব রেগে যায়। তার পরিকল্পনা ছিল কোনো কিছু ভুল হলে সে তার ব্যাকআপ পরিকল্পনা কার্যকর করবে। আমরা দেখতে পাই সেদিন সে বড় বড় স্পিকার কিনেছিল এবং সেগুলো বাড়ির চারপাশে ও সব ঘরে রেখেছিল। স্পিকারগুলো থেকে একটি উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ বের হতে থাকে। এই কাজ করার আগে অথর্ব তার কানে এমন কিছু পড়ে নেয় যাতে সে সেই শব্দ শুনতে না পায়, আর তার মেয়েও সেই শব্দ শুনতে না পায়, কারণ তার কান নেই। তাই অন্য মেয়েরাও এই উচ্চ শব্দ শুনতে পায় না এবং কান ধরে অজ্ঞান হয়ে যায়। প্রতাপের ছোট ভাইও কান ধরে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে অথর্ব তাকে মারধর করে এবং অজ্ঞান করে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি যেভাবে প্রতাপের জিভ কাটা হয়েছিল সেও সেভাবেই প্রতাপের ছোট ভাইয়ের জিভ কেটে দেয়। পরের দিন আমরা দেখতে পাই সব মেয়েরা নিরাপদ, কারণ আমি যেমনটা বলেছিলাম 4 থেকে 6 ঘন্টা পর আর বশীকরণ থেকে বেরিয়ে আসা যায়। আর্য 12 বছর পর অবশেষে বশীকরণ থেকে মুক্তি পায়। অথর পুলিশ ও শিক্ষকদের বলে এই লোকটাকে তার কাছে রেখে যেতে। এই দুই ভাই রাক্ষস, তাই এদের বাঁচাতেও দেবে না, মরতেও দেবে না। এই কথা বলে সে কোনো মতে তাদের বোঝায়। তার পরিকল্পনা ছিল তাদের দুজনকে নির্যাতন করা। সবশেষে সিনেমার একটি সুখী সমাপ্তি হয়। বাকি সব মেয়েরা নিরাপদে বাড়ি ফিরে যায় এবং আর্যও 12 বছর পর বশীকরণ থেকে মুক্তি পায়। তো বন্ধুরা, গল্পের একদম শেষে আমরা দেখতে পাই সব লড়াই, সব বিশ্বাসঘাতকতার পরেও নায়ক বেঁচে যায়, কিন্তু তার চারপাশে পৃথিবী আর আগের মতো থাকে না। শেষ মুহূর্তে প্রকাশ পায় আসল সত্য, যে শক্তির বিরুদ্ধে তারা লড়ছিল সেটা এখনো পুরোপুরি ধ্বংস হয়নি, বরং সে অদৃশ্য শক্তি আবারও নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। সবকিছু শেষ ভেবে যখন শান্তি নেমে আসে তখনই হঠাৎ এক দৃশ্যে দেখা যায় অন্ধকারে কেউ একজন তাকিয়ে আছে, আর তার চোখে সে একই ভয়ঙ্কর আলো, মানে আসল খেলা এখনো বাকি। এভাবেই সিনেমাটা শেষ হয় এক রহস্যকর সাসপেন্স দিয়ে, যা দর্শককে ভাবতে বাধ্য করে আসলেই কি সবকিছু শেষ হয়ে গেল, নাকি বাস লেভেল 3 এর জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর সত্য। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভার্স্ট লেভেল 3 আসবে? কমেন্টসে আপনার মতামত জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।